আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইটিআই লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গণিত ইটিআই লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গণিতের গণিত ক্লাস, গণিতের পার্ট 2। পার্ট 1 এ আমরা দেখাইছিলাম গাণিতিক প্রতীক এবং সংখ্যার বিভিন্ন শ্রেণী বিভাগ। সর্বশেষ যে বাস্তব সংখ্যা এবং একটা চকের মাধ্যমে চক আকারে সংখ্যাগুলোর শ্রেণীবিভাগ দেখানো হয়েছিল। আজকে তার বিস্তারিত বিবরণ, পার্ট 2 তে বিস্তারিত বিবরণ নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে এই গণিতের বেসিক ক্লাসে মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখার জন্য এবং এই শোনার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমরা এখান থেকে কি নিতে পারছি, কি শিখতে পারছি সেটা একটু বিবেচনা করার জন্য, এবং গণিতের বেসিক জিনিসগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা হয় তাহলে গণিত একদম একটা সহজ সাবজেক্ট। যারা আগের ক্লাসটা পার্ট 1 দেখা হয় নাই, পার্ট 1 দেখার জন্য অনুরোধ করছি। তো আসুন আমাদের এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের বিস্তারিত বিবরণ উদাহরণ সহ আমরা আলোচনা করব। আমাদের শুরুতে আছে ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যাগুলো কি? 1 2 3 4 5 এভাবে 1000 2000 3000 5000 যা আছে 500 100 200 এগুলা সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার আগে সাধারণত কোনো চিহ্ন থাকে না, চিহ্ন না থাকলেও আমরা বুঝবো তার আগে যোগ চিহ্ন আছে, অর্থাৎ এটা ধনাত্মক সংখ্যা। তারপরে আসছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে, বিয়োগ চিহ্নটা থাকবে। বিয়োগ চিহ্ন থাকলে কোনো সংখ্যার আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা বুঝবো এটা ঋণাত্মক সংখ্যা। তারপরে আছে অঋণাত্মক সংখ্যা, যেটা আসলে বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগে উল্লেখ করা হয় নাই। অঋণাত্মক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যার সাথে শূন্যটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। এই শূন্যটা যুক্ত করে দেওয়ার কারণে এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য বাদে সাধারণত 1 2 3 4 1 থেকে শুরু হয়েছে। তাহলে ধনাত্মক সংখ্যা শুরু হয় 1 থেকে, এটাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে বিয়োগ চিহ্ন থাকবে, আর অঋণাত্মক সংখ্যা শূন্যকে যুক্ত করে দেওয়ার, ধনাত্মক সংখ্যার সাথে শূন্যকে যুক্ত করে দেওয়ার কারণে এটা ধনাত্মক সংখ্যা। আসুন তারপরে আসছে ধনাত্মক সংখ্যা দুই প্রকার, যেটা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যার ভাগফল পাওয়া যায় না, অর্থাৎ এটাকে ভাগ করা যায় না। যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আর অন্যভাবে বলা যায় যে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে গুণনীয়ক কি, এটা আমরা এই গুণনীয়কের অধ্যায় যখন আমরা বা গুণনীয়ক নিয়ে যখন আলোচনা করা হবে তখন গুণনীয়কের বিস্তারিত আলোচনা করব আমরা। এখন শুধু খালি গুণনীয়ক শব্দটাই মনে রাখি, যে সংখ্যার, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটাই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 1 থেকে 100 ভিতরে 25টা মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 2, এবং মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র 2 হচ্ছে জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা আর কোনো জোড় সংখ্যা নাই। তাহলে 2 থেকে শুরু, যেমন 2 3 4 5 11 13 17 19 এইভাবে 1 থেকে 100 এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যাগুলো শিক্ষার্থীরা মুখস্থ করার চেষ্টা করবে, মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে যে এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যার ছোট কোনো সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, তাই এগুলো মৌলিক সংখ্যা। এখন আসুন আমরা দেখব ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি? ভগ্নাংশের মূলত যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রের সমাস মানে অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করি বা ভাঙি, তাইলে ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙ্গা অংশ। একটা পূর্ণ সংখ্যাকে বা একটা পূর্ণ কোনো বস্তুকে ভাঙলে, কাটলে যে টুকরা হয় এগুলো হচ্ছে একটা ভগ্নাংশ। যেমন একটা আপেলকে যদি আমরা 2টা টুকরা করি
2 টুকরো করার পরে যদি 1 টুকরা কেউ নিয়ে নেয়, তার মানে সে একটা আপেলের 2 ভাগের 1 অংশ নিয়েছে, তার মানে এটা 1 এর ছোট। তাহলে সাধারণত ভগ্নাংশ যে মাঝখানে একটা দাগ থাকে, উপরে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে, তাহলে উপরের সংখ্যাটার নাম হচ্ছে লব, নিচের সংখ্যাটার নাম হচ্ছে হর। তাহলে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি যে বাচ্চারা বিশেষ করে এই ভগ্নাংশের বেলায় লব এবং হরকে আইডেন্টিফাই করতে পারে না, কোনটা লব কোনটা হর। অঙ্কের হর নিচে থাকে। আমরা সাধারণত গ্রাম্য একটা প্রচলিত কথা আছে যে দুধের হর উপরে থাকে আর অঙ্কের হর নিচে থাকে। তাহলে আমরা এই থিমটা, এই লজিকটা যদি মনে রাখি যে দুধের হর উপরে থাকে আর অঙ্কের হর নিচে থাকে, তাহলে নিচেরটা হচ্ছে দাগের নিচে থাকে হর, দাগের উপরে থাকে লব। তাহলে ভগ্নাংশ আমরা 3 ভাগে ভাগ করছি। আগে যেটা দেখছি যে সাধারণ প্রকৃত ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, কেন এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়? সত্যি সত্যি, প্রকৃত মানে হচ্ছে রিয়েল, সত্যি। তাহলে এই প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যেটার উপরে অর্থাৎ লবটা ছোট থাকবে আর হর বড় থাকবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার এটা এখানে আমি মাত্র 3টা উদাহরণ সেট করছি। এগুলো 5 ভাগের 3, 3 ভাগের 2, 2 ভাগের 1। এগুলো মূলত দেখে আমরা লক্ষ্য করি যে উপরে ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের উপরের অঙ্কটা নিচের অঙ্ক থেকে ছোট। নিচের যে অঙ্কটা আছে, দাগের নিচে একটা অঙ্ক আছে, উপরে একটা অঙ্ক আছে, তাহলে দাগের নিচের অঙ্কটা বড় এবং উপরে দাগের উপরে যে অঙ্কটা আছে সেটা ছোট। তাহলে অর্থাৎ লব ছোট হর বড়, এই জন্যই এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত হওয়ার কারণ একটাই। তারপর অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট। তাহলে লব বড় হর ছোট, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। এটা এরকম যে আমরা 2টা আস্তা আপেল নিলাম, 2টা আস্তা আপেল নেওয়ার পরে প্রত্যেকটারে 2 টুকরা করব। তাহলে 2 টুকরা করার পরে কেউ যদি প্রত্যেকটারে 2 টুকরা করার পরে এখানে 2টা আপেল টুকরা করার পরে টুকরা হচ্ছে 60টা, তাহলে কেউ যদি এখান থেকে 3 টুকরা নেয়, তার মানে একটার ক্ষেত্রে 2 ভাগ করা হয়েছে, তার মানে 2 ভাগের 3। সে 3 টুকরা নিল মানে ভাগ করা হয়েছে 2টা, সে টুকরা নিয়েছে 3টা। এটা মূলত প্রকৃত না, তার মানে সে একটা এবং আরো অর্ধেক নিয়ে নিছে। তো এটা এই জন্যই অপ্রকৃত, এটা এই মানে রিয়েলিটির সাথে মিলে না, এই কারণে এটাকে অপ্রকৃত, কিন্তু এটা ভগ্নাংশ। এবং অঙ্কের ক্ষেত্রে এটার প্রচুর ব্যবহার আছে। উপরের ক্লাসে যেমন 6, 7, 8, 9, 10 এগুলোর মধ্যে এই অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশের প্রচুর ব্যবহার। বাচ্চারা এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ না চেনার কারণে, হর লব না বুঝার কারণে অঙ্ক তাদের কাছে জটিল মনে হয়, অঙ্কগুলো জটিল বুঝায়। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব যদি ছোট থাকে হর থেকে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, আর লব যদি বড় থাকে হর থেকে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের বেলা এই অপ্রকৃত ভগ্নাংশেরই আসল যে রিয়েল রূপটা সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন আমি 3টা উদাহরণ সেট করছি যে 2 সমস্ত মানে 2 একটা পূর্ণ সংখ্যা আর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত করে এটাকে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিশ্রণ করা হয়েছে। একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটা ভগ্নাংশ এনে অ্যাড করে দেওয়ার কারণে, যুক্ত করে দেওয়ার কারণে এটা মিশ্রিত হয়ে যায়, এই কারণে এটার নাম মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের মধ্যে আমরা দেখলাম একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে একটা মিশ্র ভগ্নাংশ রূপান্তর হয়। আর এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। পরবর্তীতে আমরা এগুলা এই কিভাবে একটা প্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে আমরা সেটা দেখব। তবে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আমার একটা যে আমার ঠান্ডাজনিত কারণে একটু গলার সমস্যা, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনারা সেটাকে অন্যভাবে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন বলে আশা করি। তারপরে হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে একটা সংখ্যার মাঝে একটা বিন্দু থাকে, এই বিন্দুটাই হচ্ছে দশমিক বিন্দু। দশমিক বিন্দুর আগে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিক বিন্দুর পরে যদি কোনো অঙ্ক থাকে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখানে প্রথম উদাহরণটা আমরা দেখি 2.5, তাহলে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.5 হচ্ছে ভগ্নাংশ। আর আমরা পড়ার সময় যেমন দ্বিতীয় উদাহরণে আছে 3.30, এটাকে অনেকে 3.30 পড়ে। আসলে শুদ্ধভাবে পড়াটা হচ্ছে দশমিকের পরের অঙ্কগুলো একটা একটা করে বলতে হবে, আলাদা আলাদা ভাবে। যেমন 3.30, তারপরে উদাহরণে আছে 5.78, এখানে 7-8 এটাকে 78 বলা যাবে না, 78 বললে এটা ভুল হবে, বা বলাটা যদিও আমরা বলি বা প্রচলিত আছে, এটা আমাদের ন্যাশনালি ভুল। হ্যাঁ, এটা সবাই কমন ভুল করে, এটা আমাদের একটা কমন ভুল, এটা সবাই করে। কিন্তু প্রকৃত অর্থে দশমিকের পরের অঙ্কগুলো একটা একটা করে বলাটাই হচ্ছে শুদ্ধ এবং সহি নিয়ম, শুদ্ধ নিয়ম। তাহলে 5.78, তারপর একটা হচ্ছে 15.125। দশমিকের পরে যেমন 1, 2, 5, দেখতে এখানে তিনটা অঙ্ক, যেটাকে আমরা 125, বাচ্চারা 125 বা অনেকেই 125 বলে, কিন্তু এটা 125 না, এটা হচ্ছে 1, 2, 5। এটা কিন্তু দেখতে বড়, কিন্তু বাট এটার মান 1-এর ছোট। দশমিক বিন্দুর পরে অঙ্ক যতগুলোই থাকুক এটা মান 1-এর ছোট, আর দশমিক বিন্দুর আগের গুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো ভগ্নাংশ না। তাহলে এই পূর্ণ সংখ্যা এবং দশমিক বিন্দুর পরে ভগ্নাংশটা আর ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ মিলিয়ে হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ হিসাব করি। তারপরে হচ্ছে আমাদের মধ্যে সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের পরে যদি কোনো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, নির্দিষ্ট সংখ্যক, যেমন দশমিকের পরে 2টা অঙ্ক আছে, 1টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, তারপরে আর নাই, এগুলো হচ্ছে এই সসীম, তার মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক। কিন্তু দশমিকের পরে যদি অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, যেমন ক্যালকুলেটরে আমরা যখন কোনো সংখ্যা ভাগ করে দেখা যায় যে এই ক্যালকুলেটরে অনেক অঙ্ক থাকে, যে ক্যালকুলেটরে ডিজিটের সংখ্যা লিমিট থাকে, যেমন 12 ডিজিট, 14 ডিজিট, 20 ডিজিট, এরকম লিমিট থাকার কারণে আমরা পরবর্তী সংখ্যক অঙ্কগুলো দেখি না। বাট এগুলো হচ্ছে অসীম, অনেকগুলো অঙ্ক আসতে থাকে। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো অঙ্ক নাই, দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট কোনো অঙ্ক না থাকলে আমরা, মানে অনির্দিষ্ট অঙ্ক থাকলেই আমরা বুঝবো যে এটা অসীম দশমিক ভগ্নাংশ। তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, হচ্ছে একটি তথ্য অবশ্যই মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর ছোট হয়। যেটা ওই যে ভগ্নাংশের মধ্যে আমি যে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর ছোট হয়, আর দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের অঙ্কগুলোর মান সব সময় 1-এর ছোট হয়। দেখতে যত বড়ই থাকুক এটা 1-এর ছোট হয়। তাইলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাইলে আমাদের ক্লাস চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করবেন, তারপরে ফেসবুকে শেয়ার দিবেন, এবং সবাইকে এই ক্লাসটা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাই আমরা এই ক্লাসটা করব।